আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজুর হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় দ্যাট মিনস ট্রায়াল ব্যালেন্স রেওয়া মিল নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আজকে আমাদের এটা হলো তৃতীয় পর্ব। ইফ ইউ মিস ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট, নো প্রবলেম, নো ওরি, নো টেনশন, just go to my YouTube channel, and in the YouTube channel you must find a playlist named Rao Mill, and in that playlist you must get this two missed lectures, part 1 part 2. আমি আশা করব ওগুলো তোমরা দেখে নেবে ইনশাল্লাহ। যদি না দেখো নো প্রবলেম, আই বাটনে দেখো, উপরে আই বাটনে চলে আসছে আমাদের আগের দুটো লেকচার। প্রথম লেকচারে আমরা রেওয়া মিলের বেসিক ধারণা আলোচনা করেছিলাম। দ্বিতীয় লেকচারে রেওয়া মিলে যেই উৎসব এবং আদম অর্থাৎ সম্পদ, ব্যয়, আয়, দায় এগুলো ক্যাটাগরাইজ আমি ভাগ করেছি। আজকে হলো তৃতীয় পর্ব, অর্থাৎ রেওয়া মিলে কোন কোন জিনিস আসবে, কোন কোন জিনিস আসবে না, যেগুলো প্রায় আমাদেরকে কনফিউজ করে এবং আমরা ডিলেভাই পড়ে যাই, উভয় সংকটে পড়ে যাই। বাট আফটার দ্য এন্ডিং অফ দিস ক্লাসেস, এই ক্লাসের পর ইনশাল্লাহ তোমরা এই সমস্যায় আর পড়বে না, বিকজ ইউ আর উইথ হুসাইন স্যার। সো আমি এক্সপেক্ট করব তোমরা আমার ক্লাসটার সাথে শেষ পর্যন্ত থাকবা। অ্যান্ড ইফ ইউ আর নিউ ইন মাই ইউটিউব চ্যানেল, আই রিকোয়েস্ট ইউ, please subscribe my YouTube channel, hit the notification bell, then you will be able to get new classes on finance and accounting from Hussain sir. So let's move to our classes. শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের পর্বে রেওয়া মিলের বেসিক সমস্যাগুলো দেখব, যে সমস্যাগুলো আমরা পড়ি, অর্থাৎ কোন জিনিস আমরা রেওয়া মিলে আনবো, কোন জিনিস আনবো না, এবং উদ্দীপকের আলোকে কিভাবে বুঝবো এটা আসা দরকার, এটা আসা দরকার না। বেশ কিছু জিনিস আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমেই আসো মজুদ পণ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে উদ্দীপকে দুইটা মজুদ পণ্য তোমরা দেখে থাকো। একটা হলো প্রারম্ভিক মজুদ পণ্য, যেটা সাধারণত থাকে 1/1/2020 এরকম একটা থাকে, বা শুধু মজুদ পণ্য লিখে অনেক সময় ব্র্যাকেটে লিখে দেয় 1/1/2020, মানে ওইটা বছরের শুরু। আর একটা মজুদ পণ্য আছে যেটাকে আমরা বলি সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। এবং এইটা চেনার উপায় হলো, এক্ষেত্রে মজুদ পণ্য শব্দটার শেষে 31/12/2020 লেখা থাকে। সেক্ষেত্রে বন্ধুরা, আশা করতেছি তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। তো এই যে মজুদ পণ্য, যে মজুদ পণ্য প্রারম্ভিকটা আমি বলছি যে এভাবে থাকে, তারিখটা 1/1/2019 এরকম তারিখ হয়তো থাকে। আর সমাপনী মজুদ পণ্য এটার তারিখটা এরকম থাকে 31/12/2019 এরকম একটা তারিখ থাকে, বছরের শেষ তারিখ, রাইট। এখন প্রশ্ন হলো, রেওয়া মিলে আমরা কোন মজুদ পণ্যটা আনবো, কোন মজুদ পণ্যটা আমরা আনবো না। সাধারণত প্রারম্ভিক মজুদ পণ্য এটা আমরা রেওয়া মিলে আনবো, আর সমাপনী মজুদ পণ্য আমরা রেওয়া মিলে আনবো না। আমি আবারও বলতেছি, প্রারম্ভিক মজুদ পণ্য এটা রেওয়া মিলে সাধারণভাবে আসবে, বাট সমাপনী মজুদ পণ্য এইটা আমরা রেওয়া মিলে আনবো না। তবে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসতে পারে, সেক্ষেত্রে আমাদের উদ্দীপকে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কিনা সেটা চেক করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এইখান থেকে তোমরা একটু ভালো করে খেয়াল করো। আবারও বলতেছি, আমরা বলছি যে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে, বাট সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না। তবে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসতে পারে যদি উদ্দীপকে সমন্বিত ক্রয় দেওয়া থাকে, সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না। তাহলে গেমটা কে খেলতেছে? গেমটা খেলতেছে সমন্বিত ক্রয়। কেন? কারণ সমন্বিত ক্রয়ের প্রথম দুই অক্ষর হইল সম, আর সমাপনী মজুদ পণ্যের প্রথম দুই অক্ষর হলো সম। বন্ধুরা ভালো করে খেয়াল করো, সমন্বিত ক্রয়ের প্রথম দুই অক্ষর হলো সম, সমাপনী মজুদ পণ্যের প্রথম দুই অক্ষর হলো সম। অর্থাৎ সম তার সম ভাইকে নিয়ে কোথাও যাবে না। একজন লোক ধরো মনে করো আছে সাহা, সে খোঁজে তার বন্ধু কে আছে যার নাম সাহা। একজন হইল হাওলাদার, সে খোঁজে
হাওলাদার কে আছে। একজন হইলো নোয়াখালীর, সে খোঁজে নোয়াখালীর কে আছে। একজন হইলো বরিশালের, সে খোঁজে বরিশালের কে আছে। একজন হইলো ময়মনসিংহা, সে খোঁজে ময়মনসিংহা কে আছে। রাইট রাইট। একজন হলো ঢাকাইয়া, সে খোঁজে ঢাকাইয়া কে আছে। রাইট। তাহলে সমন্বিত ক্রয় ও আইসাই খুঁজবে যে ওর নামের সাথে মিল আছে কার। তাহলে সমন্বিত ক্রয় যদি উদ্দীপকে থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে। কিক আউট, প্রারম্ভিক মজুদ পণ্য, তোমার আর বাত নাই, তোমার বেল শেষ, সানডে মানডে ক্লোজ। রাইট। তাহলে আমরা কি জিনিসটা জানলাম যে নর্মালি প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না। তবে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসতে পারে যদি তার ভাই, দেশি ভাই অর্থাৎ সমন্বিত ক্রয় থাকে, সম সম দেন আসবে। এখন এই বিষয়টা আমাদেরকে একটু ডিটেলস বুঝতে হবে। এই সামান্য বিষয়টা এভাবে আলোচনা করে ছেড়ে দিলে তোমরা কিছুই বুঝবে না। আমি একটু আলোচনা করি সমন্বিত ক্রয়টা কিভাবে হয়, তাহলেই বুঝতে পারবা। সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়, সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় এটা বের হয় কিভাবে আমরা দেখি। এটা বের করার সূত্র হইল প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় এবং ক্রয় সংশ্লিষ্ট আদার্স যে খরচ আছে এইখান থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে সমন্বিত ক্রয়টা নির্ণয় করা হয়। শিক্ষার্থী বন্ধুরা সূত্রটা তোমরা ভালো করে খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সূত্রটা তোমাদেরকে একটু খাতায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করতেছি। সমন্বিত ক্রয়টা আসলে কিভাবে নির্ণয় করা হয় তোমরা দেখতে পাচ্ছ এই পাশে। সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় এইটা বের করার সূত্র হইল প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। আমি যদি এইটাকে একটু সুন্দর শৃঙ্খলায় নিয়ে আসি তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়। এই লাইন থেকে কি আমি এভাবে লিখতে পারি কিনা তোমরা একটু বলো তো। বা সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় যেই নামই সাধারণত সমন্বিত ক্রয় নামই থাকে, এটা এখানে মাইনাস আছে না, সমাপনী মজুদ পণ্য এখানে কি আকারে আছে, মাইনাস আকারে আছে না। মাইনাসটা যদি সমান সমান এই পাশে চলে আসে তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সমাপনী মজুদ পণ্য সমান সমান এইখানের যে অংশটা সেই অংশটা আমরা লিখে দেই। প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করতেছি তোমরা এই লাইন থেকে এই লাইনটা বুঝতে পেরেছো, খুব ক্লিয়ারলি বুঝতে পারছো আশা করতেছি। আমার বিশ্বাস তোমরা এই প্রথম লাইন থেকে এই দ্বিতীয় লাইনটা কিভাবে করলাম সেটা তোমরা ভালো করে বুঝতে পারছো। রাইট। শিক্ষার্থী বন্ধুরা আবার ভালো করে খেয়াল করো। সমন্বিত ক্রয়, এই সমন্বিত ক্রয়ের বা বিক্রিত পণ্যের ব্যয়, সমন্বিত ক্রয় বা কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় যেটা নির্ণয়ের সূত্র হলো প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় প্লাস ক্রয় সংশ্লিষ্ট খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য। রাইট। আমি এটা তোমাদেরকে আরো ক্লিয়ার ভাবে বলতেছি যে সমন্বিত ক্রয় বের করার সূত্র হইল প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় প্লাস ক্রয়কৃত পণ্যের ব্যয় বা ক্রয় সংশ্লিষ্ট খরচ। ওইটা সাধারণত আসে না তাই আমি ওমিট করছি। প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। এখন এইটা যেহেতু এখানে মাইনাস আকারে আছে আমি এই মাইনাসটাকে কি করছি এখানে নিয়ে আসছি, মানে প্লাসে নিয়ে আসছি। তাহলে দেখুন তো এটা দুটো গ্রুপ হয়ে গেছে। এই গ্রুপটা হইল ব্রাজিল, আর এই গ্রুপটা আর যেতে না আর্জেন্টিনা। তোমরা আবার কইতে পারো যে স্যার আপনি কি আর্জেন্টিনাকে পছন্দ করেন না। না, আমি আর্জেন্টিনাকে একটু কম পছন্দ করি কারণ আমি ব্রাজিলের সাপোর্টার। আমার বাপ ব্রাজিল, আমার দাদা ব্রাজিল, আমার 14 গোষ্ঠী ব্রাজিল। আমি আর যেতে না মানে আর্জেন্টিনার সাথে নাই। তবে আমি মেসিকে খুবই পছন্দ করি এবং ম্যারাডোনার খেলা আমার ভালো লাগে, বাট আমি ব্রাজিলকে দল হিসেবে সাপোর্ট করি। এখন আমি যদি ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার
একটা দল এখানে গঠন করি, এটা হলো ব্রাজিলের গ্রুপ আর এটা হলো আর্জেন্টিনার গ্রুপ। তোমরা কি এই দুইটা গ্রুপকে একসাথে পছন্দ করে এরকম কেউ আছে? আমার বিশ্বাস নাই। সে মানুষ না, সে হলো এলিয়েন। অর্থাৎ ব্রাজিল এবং আর্জেন্টিনাকে একসাথে, ব্রাজিল এবং আর্জেন্টিনাকে এই দুইটাকে একসাথে পছন্দ করে এরকম মানুষ পৃথিবীতে নাই, সে এলিয়েন। তাহলে এই গ্রুপকে যারা পছন্দ করে তারা এই গ্রুপকে পছন্দ করে না, আবার এই গ্রুপকে যারা পছন্দ করে তারা এই গ্রুপকে পছন্দ করবে না। তার মানে কি বোঝা যাচ্ছে? সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য আসবে, সেক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয়ের ভাত নাই, সানডে মানডে ক্লোজ, রাইট। আবার প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয় যখন আসবে তখন সমন্বিত ক্রয় তো থাকবেই না, বোঝা যাচ্ছে, তখন সমাপনী মজুত পণ্য আসবে না, সানডে মানডে ক্লোজ। আমি আবারও বুঝাই দিচ্ছি, অঙ্কে যদি সমন্বিত ক্রয় থাকে, অঙ্কে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুত পণ্যও আসবে, সমন্বিত ক্রয় তো আসবেই, এই গ্রুপ আসবে। সেক্ষেত্রে বাদ যাবে কে? প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয় আসবে না, সানডে মানডে ক্লোজ। ওকে। অঙ্কে যদি সমন্বিত ক্রয় না থাকে, সমন্বিত ক্রয় নাই, তার মানে সমাপনী মজুত পণ্য নাই, তার মানে তখন সমাপনী মজুত পণ্য আসবে না। কে কে আসবে? প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় আসবে। তাহলে কি দাঁড়াইলো? সমন্বিত ক্রয় যদি অঙ্কে থাকে তাহলে সমাপনী মজুত পণ্য আসবে, প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয় কেউ আসবে না। আর অঙ্কে যদি সমন্বিত ক্রয় না থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয় আসবে, সেক্ষেত্রে সমাপনী মজুত পণ্য আসবে না, রাইট। আমার মনে হয় যে এই ব্রাজিল এবং আর্জেন্টিনার এই বিষয়টা তোমাদের কাছে ভালো লাগছে এবং তোমরা এই বিষয়টা খুবইভাবে এনজয় করেছো এবং বুঝতে পেরেছো। কমেন্টস একটু জানাই দেবা। তাহলে ব্রাজিল আসলে আর্জেন্টিনা আসবে না, আর আর্জেন্টিনা আসলে ব্রাজিলের আসার কোনো প্রশ্নই থাকে না, রাইট। চলে আসো আমাদের আর একটা প্রবলেমে প্রায় আমরা পড়ি। যেমন আমি একটা লিখতেছি, তোমরা দেখো। ধরো উদ্দীপকের দেওয়া আছে নগদ তহবিল। ধরো একটা এভাবে দেওয়া আছে 1/1/2019। আবার একই উদ্দীপকে নিচের দিকে ধরো আবার দেওয়া আছে নগদ তহবিল এটা 1/1 না, এটা ধরো দেওয়া আছে 31/12/2019। একটা হলো প্রারম্ভিক আর একটা হলো সমাপনী। ঠিক একইভাবে ধরো দেওয়া আছে ঋণের ক্ষেত্রে একই কাহিনী, একটা হলো 1/1/2019, একটা হলো আবার ওই একই জিনিস, ধরো ঋণ দেওয়া আছে 31/12/2019। এই সেম কাহিনী ধরো দেওয়া আছে বিনিয়োগের ক্ষেত্রেও এই সেম কাহিনী আছে, ধরো মনে করো আছে এই সেম কাহিনী ধরো দেওয়া আছে আসবাবপত্রের ক্ষেত্রে, বছরের শুরুতে একটা, বছরের শেষে একটা। ধরো এরকম সেম কাহিনী ধরো দেওয়া আছে ব্যাংকে জমা নেওয়া, ধরো ব্যাংক জমা একটা বছরের শুরু একটা বছরের শেষে। ধরো আমি এটা জাস্ট বোঝানোর জন্য এখানে লিখছি, এখনই তোমাদেরকে বুঝাই দেব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন রেওয়ামিল করব, অর্থাৎ খতিয়ানের উদ্ধৃতগুলো নিয়ে যখন আমরা রেওয়ামিল তৈরি করতে যাব, তো খতিয়ানের উদ্ধৃত নিয়ে যখন আমরা রেওয়ামিল তৈরি করতে যাই তখন আমাদের উদ্দীপকে এরকম দেওয়া থাকতে পারে নগদ তহবিল একটা বছরের শুরুতে, নগদ তহবিল একটা বছরের শেষে। ঋণ থাকতে পারে বছরের শুরুতে, বছরের শেষে। দেনাদার থাকতে পারে বছরের শুরু, বছরের শেষ, যেটাকে আমরা প্রারম্ভিক বলি, সমাপনী বলি। দেনাদার থাকতে পারে, পাওনাদার থাকতে পারে, প্রারম্ভিক, সমাপনী। এরপর বিনিয়োগ থাকতে পারে প্রারম্ভিক, সমাপনী, মানে 1/1 যেটা সেটা হলো প্রারম্ভিক, আর 31/12 যেটা সেটা হলো সমাপনী, রাইট। আসবাবপত্র থাকতে পারে, দালান কোঠা থাকতে পারে, ব্যাংকে জমা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক দায় রেওয়ামিলে আসবে না। তার মানে এইটা আমাদের রেওয়ামিলে কি আসবে না। তাহলে কোনটা আসবে? সমাপনীটা। আমি আবারও বলতেছি, প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক দায় রেওয়ামিলে আসবে না। প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক দায় রেওয়ামিলে আসবে না। সমাপনী সম্পদ, সমাপনী দায় রেওয়ামিলে আসবে। অর্থাৎ 1/1/2019 এই ধরনের যদি কোনো তথ্য থাকে, ব্যাংকে জমা, নগদ তহবিল, এই কোনো আইটেম আমরা আনবো না। আমরা সমাপনী সম্পদ বা সমাপনী দায় দেনা আনবো, যেটা 31/12 এই ফরম্যাটে থাকে। তো আশা করি এইটা তোমরা বুঝতে পারছো যে প্রারম্ভিকটা কিভাবে আনবো, সমাপনীটা কি কারণে আনবো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
বেশ কিছু আইটেম এখন তোমাদের সামনে আমি নিয়ে আসছি। একটু আগে তোমরা ব্রাজিল আর্জেন্টিনা দেখেছো, এখন আরও কিছু আইটেম তোমরা দেখবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় মণিহারি নিয়ে একটু ডিলেমায় পড়ি, রাইট? মণিহারি, ডাক টিকিট, সাপ্লাইস। আমি আবারও বলতেছি, তিনটে আইটেম: মণিহারি, ডাক টিকিট, সাপ্লাইস। সাধারণত এর প্রারম্ভিক উদ্ধৃত্ত রেওয়া মিলে আসে, বাট সমাপনী বা অব্যবহৃত অংশটুকু রেওয়া মিলে আসে না। মানে অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত সাপ্লাইস, অব্যবহৃত ডাক টিকিট, এই আইটেমগুলো রেওয়া মিলে আসবে না। তার মানে অব্যবহৃত মণিহারি, এটা যদি আমাদের প্রশ্নে থাকে, এটা রেওয়া মিলে আসবে না। এখন প্রশ্ন হলো, যদি প্রারম্ভিক মণিহারি ও সমাপনী মণিহারি থাকে তাহলে কি হবে? প্রারম্ভিক মণিহারি থাকলে এইটা রেওয়া মিলে আসবে, বাট এই সমাপনী মণিহারিটা রেওয়া মিলে আসবে না। প্রারম্ভিক মণিহারি ও সমাপনী মণিহারি দুইটা যদি একই সাথে আমাদের উদ্দীপকে দেওয়া থাকে, তাহলে প্রারম্ভিক মণিহারি এই আইটেমটা আমরা রেওয়া মিলে নিয়ে আসবো, বাট সমাপনী মণিহারি আইটেমটা আমরা রেওয়া মিলে আনবো না। যদি আমাদের প্রশ্নে প্রারম্ভিক মণিহারি, মণিহারি ক্রয় ও সমাপনী মণিহারি এই তিনটা আইটেম যদি একসাথে থাকে, দেন আমরা কি করব? আমি আবারও বলতেছি, প্রারম্ভিক মণিহারি, মণিহারি ক্রয় ও সমাপনী মণিহারি এই তিনটা আইটেম যদি একসাথে থাকে, দেন প্রারম্ভিক মণিহারি, মণিহারি ক্রয় এটা আমরা রেওয়া মিলে আনবো, বাট সমাপনী মণিহারিটা আমরা রেওয়া মিলে আনবো না। যদি এরকম থাকে, প্রারম্ভিক মণিহারি, মণিহারি খরচ ও সমাপনী মণিহারি এই তিনটে আইটেম যদি আমাদের উদ্দীপকে থাকে, দেন আমরা কি করব? আমাদের উদ্দীপকে যদি প্রারম্ভিক মণিহারি, মণিহারি খরচ এবং সমাপনী মণিহারি থাকে, সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক মণিহারিটা আনবো না, মণিহারি খরচ এবং সমাপনী মণিহারিটা নিয়ে আসবো। আমার মনে হয় এখানে তোমার একটা স্ক্রিনশট নাও, যারা আজকে ইউটিউব বা ফেসবুকে আমার ক্লাসটা দেখছো, এই অবস্থায় তোমরা একটা স্ক্রিনশট নাও, কারণ এইটা তোমাদের পরে কাজে লাগবে। স্ক্রিনশটটা আশা করি তোমাদের নেওয়া হয়ে গেছে। আমি আবারও বলতেছি, অব্যবহৃত মণিহারি রেওয়া মিলে আসবে না, অব্যবহৃত সাপ্লাইজ, অব্যবহৃত ডাক টিকিট, সমাপনী উদ্ধৃতিগুলো এই অব্যবহৃত মণিহারি বা সমাপনী আইটেম, ডাক টিকিট বা সাপ্লাইজ, এগুলো রেওয়া মিলে আসবে না। যদি প্রারম্ভিক মণিহারি ও সমাপনী মণিহারি থাকে, দেন সমাপনী মণিহারি আমরা রেওয়া মিলে নেব না, প্রারম্ভিকটা নেব। যদি থাকে প্রারম্ভিক মণিহারি, মণিহারি ক্রয়, সমাপনী মণিহারি, দেন সমাপনী মণিহারিটা আমরা রেওয়া মিলে নেব না, এই বাকি দুইটা আইটেম আমরা উদ্দীপক থেকে রেওয়া মিলে নেব। যদি থাকে প্রারম্ভিক মণিহারি, মণিহারি খরচ ও সমাপনী মণিহারি এই তিনটে আইটেম যদি একসাথে থাকে, দেন প্রারম্ভিকটা আমরা নেব না, বাকি দুইটা আমরা নেব। তবে ভয়ের কোনো কারণ নেই, এইটা সাধারণত এগুলো এভাবে থাকে না, সাধারণত একটাই থাকে, অব্যবহৃত মণিহারি। ম্যাক্সিমাম কেস আমরা অব্যবহৃত মণিহারি রেওয়া মিলে নেব না, রাইট? চলে আসো সম্ভাব্য দায়। সম্ভাব্য দায় জিনিসটা কি শিক্ষার্থী বন্ধুরা? একটা প্রতিষ্ঠানের সম্পদ মামলাধীন আছে। এখন মামলার রায় যদি আমাদের অনুকূলে যায়, তাহলে সম্পত্তির কিন্তু ওনারশিপ, দখল, অধিকার আমরা পাবো, দেন ওটা কিন্তু সম্পদ হয়ে যাবে। আবার আমরা কারো কাছে, কেউ আমাদের কাছে টাকা পায়, আমরা এটা নিয়ে মামলা করেছি, যদি মামলা আমাদের প্রতিকূলে চলে যায়, তাহলে কিন্তু আমরা মামলায় হেরে যাব, এবং এই দায়টা কিন্তু তখন অ্যাকচুয়াল দায়ে রূপান্তরিত হবে। সাধারণত এই সকল মামলাধীন আছে, বিচারাধীন আছে, এই মামলা বা এই টাইপের যে আইটেমগুলো, যেগুলোকে আমরা বলি সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদ, এই কোনো আইটেমই আমরা রেওয়া মিলে আনবো না। এগুলো কোনোটাই আমরা রেওয়া মিলে কি আনবো না। এগুলো আমরা যে কাজটা করবো, এগুলো রেওয়া মিলের নিচে জাস্ট নোট করে দেব। এরপর আসো কন্ট্রা আইটেম। আমরা জানি কন্ট্রা আইটেম মানে যে সকল আইটেম 2 ঘোড়া বা 3 ঘোড়া নগদান বইয়ের 2 পাশে গিয়েছিল, তাই না? রাইট। কিন্তু কন্ট্রা আইটেম বলতে কিন্তু আসলে ওইটা না। কন্ট্রা আইটেম মানে যেগুলো সম্পত্তির এগেনস্টে বসে, যেগুলোকে আমরা বলি কন্ট্রা অ্যাসেট বা প্রতিসম্পদ। যেমন অবচয় সঞ্চিতি বা পুঞ্জীবিত অবচয়, এটা একটা কন্ট্রা অ্যাসেট। অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটাকে আমরা বলতে পারি কন্ট্রা অ্যাসেট। তো এই অনাদায়ী পাওনা সঞ্চিতি, পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি, এগুলো আমরা রেওয়া মিলে আনবো সম্পদের এগেনস্টে। সম্পদ মানে উৎসব, উৎসব ডেবিট দিকে যায়, বাট এই কন্ট্রা আইটেমগুলো আমরা কোন পাশে নেব? ক্রেডিট পাশে। মানে অবচয় সঞ্চিতি ক্রেডিট হবে, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট হবে, রাইট? ভাড়া, সুদ বা কমিশন, আগে পিছে কোনো সাফিক্স নেই, রাইট? আমরা জানি যে ভাড়াটা আমাদের আয়ও হতে পারে, ব্যয়ও হতে পারে। যদি ভাড়া আমরা পাই, প্রাপ্ত ভাড়া, সেটা আমাদের জন্য আয়।
বাট ভাড়া যদি আমরা প্রদান করি, প্রদত্ত ভাড়া, সেটা আমাদের জন্য ব্যয়। একইভাবে সুদ, আমরা যদি সুদটা পাই, প্রাপ্ত সুদ, সেটা আমাদের জন্য আয়, বাট আমরা যদি সুদটা প্রদান করি, প্রদত্ত সুদ, সেটা আমাদের জন্য ব্যয়। একইভাবে কমিশন, আমরা যদি পাই, প্রাপ্ত কমিশন, এটা আমাদের জন্য আয়, ক্রেডিট পাশে যাবে, বাট আমরা যদি কমিশন প্রদান করি, প্রদত্ত কমিশন, সেটা আমাদের জন্য ব্যয়, দ্যাট মিনস ডেবিট পাশে যাবে। তবে প্রশ্ন হইল, এটা যদি প্রাপ্ত প্রদত্ত কিছুই না বলে, শুধু ভাড়া দেওয়া আছে উদ্দীপকে, শুধু সুদ দেওয়া আছে বা শুধু কমিশন দেওয়া আছে, দেন আমরা কি করব? শুধু ভাড়া, সুদ, কমিশন, আগে পিছিয়ে কিছু না থাকলে আমরা এটাকে খরচ মনে করব। অর্থাৎ ভাড়া মনে করবো এটা খরচ, ডেবিট পাশে যাবে, সুদ মনে করবো এটা খরচ, ডেবিট পাশে যাবে, কমিশন মনে করবো এটা খরচ, ডেবিট পাশে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বকেয়া আয় সারা জীবনের জন্য মনে রাখবা, বকেয়া আয় মানে আমি সুবিধা পাবো, আমার আয় বকেয়া আছে, আমি সুবিধা পাবো, তার মানে এটা ডেবিট আইটেম। যেমন হতে পারে বিনিয়োগের সুদ বকেয়া আছে, প্রদত্ত ঋণের সুদ বকেয়া, উপভাড়া বকেয়া, এগুলো সব কিন্তু সম্পদ। আয় বকেয়া থাকা মানে সম্পদ, সম্পদ মানে উৎসব, উৎসব মানে ডেবিট। যদি ব্যয় বকেয়া থাকে, সেটা আমাদের ক্রেডিট হবে, কারণ ব্যয় বকেয়া মানে এটা আমাদের দায়। আমাদের যদি ব্যয় বকেয়া থাকে, এটা আমাদের দায় বোঝায়, আমরা দায়বদ্ধ। বকেয়া বেতন, বকেয়া মজুরি, বকেয়া অফিস খরচ, বকেয়া ভাড়া, এগুলো সব হলো দায়। অগ্রিম আয়, যেটাকে আমরা বলি আনআর্নড রেভিনিউ, মানে অনুপার্জিত আয়, এই অগ্রিম আয় আমাদের দায়। তাই অগ্রিম আয় যদি থাকে উদ্দীপকে, আমরা এটা ক্রেডিট পাশে বসাবো। যেমন অনুপার্জিত আয়, হ্যাঁ, অগ্রিম উপভাড়া, এই ধরনের আইটেম যদি থাকে, সেগুলো আমরা ক্রেডিট পাশে বসাবো, কারণ এটা আমাদের দায়। বকেয়া আয় মানে আমাদের আয় বকেয়া আছে, সেটা আমাদের জন্য সম্পদ। ও, এখানে ভুল লিখেছি, এটা অগ্রিম বকেয়া ব্যয়, এটা হবে বকেয়া ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, এটা ভুল লিখেছি, এখানে হবে কি বকেয়া ব্যয়, বকেয়া, রাইট, বকেয়া ব্যয়। ও বকেয়া ব্যয় তো এখানেও লিখেছি, বকেয়া আয় বকেয়া ব্যয়। অগ্রিম আয়, এটা হবে অগ্রিম ব্যয়। অগ্রিম আয়, এটা হবে কি অগ্রিম, সরি শিক্ষার্থী বন্ধুরা, অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় মানে কি? তুমি অগ্রিম বাসা ভাড়া দিয়েছো, অগ্রিম ভাড়া দিয়েছো, অগ্রিম বেতন দিয়েছো, অগ্রিম মজুরি দিয়েছো। তার মানে যে কয় মাসে তুমি অগ্রিম মজুরি দিয়েছো, যে কয় মাসে তুমি বেতন দিয়ে দিয়েছো, তার মানে ওই কয় মাস তুমি তার কাছ থেকে সুবিধা পাবে। তার মানে অগ্রিম ব্যয় এটা আমাদের সম্পদ, আর সম্পদ মানে উৎসব, উৎসব মানে ডেবিট। অগ্রিম ব্যয় আমাদের সম্পদ। তাহলে কি হলো? আয় বকেয়া থাকলে সম্পদ, আয় অগ্রিম থাকলে দায়। আয় বকেয়া থাকলে সম্পদ মানে ডেবিট, আয় অগ্রিম থাকলে দায় মানে ক্রেডিট। ব্যয় অগ্রিম থাকলে সম্পদ মানে ডেবিট, ব্যয় বকেয়া থাকলে দায় মানে ক্রেডিট। আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। তারপরও কারো যদি প্রয়োজন হয়, একটা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে তোমাদের ভুলে না যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব মজার একটা বিষয় আমি তোমাদের সামনে এখন নিয়ে আসছি। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারবে, এবং এই বিষয়গুলোই প্রায়শই আমাদের রেওয়ামিল করতে গেলে আমাদের খুব বেশি প্রবলেম ফেলে। তো আশা করি যে এই বিষয়গুলো তোমরা আর ভুল করবে না ইনশাল্লাহ। এবং একটা কথা মনে রাখবা যে অনেক সময় আমরা পারা জিনিস কিন্তু রেওয়ামিলে ডেবিটেরটা ক্রেডিট বা ক্রেডিটেরটা ডেবিট লিখে আসে, যেটা আমাদের প্রায় কিন্তু ভুলগুলো করে থাকি। ইনশাল্লাহ এখন যে টপিকটা আমি তোমাদেরকে দেখাইতে যাচ্ছি, এই টপিকটা থেকে ইনশাল্লাহ তোমরা এই বিষয়গুলো আর ভুল করবে না। যেমন ক্রয়, ক্রয় কি হয় আমরা এটা জানি, এটা 100% আমাদের মনে আছে যে ক্রয় সব সময়ের জন্য ডেবিট হবে, কারণ ক্রয় একটা ব্যয়, ব্যয় মানে উৎসব, উৎসব ডেবিট হয়। বাট ক্রয় ফেরত বা ক্রয় বাট্টা যদি থাকে, সেটা কিন্তু ক্রেডিট হবে। আবারও বলতেছি, ক্রয় কিন্তু ডেবিট। শিক্ষার্থী বন্ধুরা, ক্রয় কিন্তু ডেবিট, বাট ক্রয় ফেরত বা ক্রয় বাট্টা, ক্রয় ফেরত বা ক্রয় বাট্টা এটা যদি থাকে, সেটা কি হবে? ক্রেডিট হবে। অর্থাৎ ক্রয় ডেবিট হলেও ক্রয় ফেরত বা ক্রয় বাট্টা উল্টা পাশে বসবে, অর্থাৎ ক্রেডিট পাশে বসবে। বিক্রয়, বিক্রয় আমরা জানি যে বিক্রয় ক্রেডিট, বাট বিক্রয় যদিও ক্রেডিট, বাট বিক্রয় ফেরত বা বিক্রয় বাট্টা যদি থাকে, বিক্রয় ফেরত বা বিক্রয় বাট্টা যদি থাকে, সেটা বিক্রয়ের উল্টা পাশে বসবে, মানে ডেবিট হবে।
তাহলে এখান থেকে আমরা কি জানলাম বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা তোমরা মনে রাখো যে বিক্রয় ক্রেডিট বাট বিক্রয় ফেরত বা বিক্রয় বাট্টা থাকলে উল্টা পাশে বসবে, মানে ডেবিট। মূলধন, আমরা জানি যে মূলধন একটা ক্রেডিট আইটেম, কারণ মূলধন হলো আদম, আর আদম থাকলে ক্রেডিট হয় আমরা জানি। বাট যদি মূলধনের সুদ থাকে, মূলধনের সুদ কিন্তু আবার উল্টা পাশে বসবে, অর্থাৎ ডেবিট হবে, কারণ মূলধনের সুদ হলো একটা ব্যয়। মূলধন মালিক দেয়, ব্যবসা থেকে মালিককে মূলধনের সুদ দেওয়া হয়, মানে ব্যয়। মূলধন ক্রেডিট হলেও মূলধনের সুদ হবে ডেবিট। এটা তোমরা ভুলো না, কারণ এই বিষয়টা কিন্তু তোমরা প্রায় ভুল করো। মূলধন ক্রেডিট বাট মূলধনের সুদ হবে ডেবিট। উত্তোলন মানে উৎসব, উত্তোলন ডেবিট, বাট উত্তোলনের সুদ যদি থাকে সেটা কিন্তু হয়ে যাবে ক্রেডিট, কারণ উত্তোলনের সুদ হলো একটা আয়, আর আমরা জানি উত্তোলন মালিক করে এবং মালিক প্রতিষ্ঠানকে কিছু সুদ দেওয়া যায়, এটা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এটা আয় হয়। উত্তোলন ডেবিট বাট উত্তোলনের সুদ ক্রেডিট। বিনিয়োগ, আমরা জানি বিনিয়োগ একটা সম্পদ, আর সম্পদ হওয়ার কারণে বিনিয়োগটা কি হবে, ডেবিট। বাট যদি বিনিয়োগের সুদ থাকে সেটা হয়ে যাবে কি, ক্রেডিট, অর্থাৎ উল্টা পাশে বসবে। বিনিয়োগ ডেবিট বাট বিনিয়োগের সুদ হবে ক্রেডিট। ঋণ, শুধু ঋণ যদি থাকে সেটা ক্রেডিট হবে শিক্ষার্থী বন্ধুরা, শুধু ঋণ থাকলে সেটা ক্রেডিট হবে। বাট ঋণের সুদ যদি থাকে সেটা আমাদের খরচ বা ব্যয়, এই কারণে এটা কি হয়ে যাবে, ডেবিট। ভুলো না কিন্তু। ব্যাংকে জমা, তোমার ব্যাংকে টাকা আছে, তাহলে ব্যাংকে জমা মানে আমাদের সম্পদ বোঝাচ্ছে, ব্যাংকে জমা ডেবিট। বাট ব্যাংক জমাকৃত অর্থের উপরে যে সুদ দেয় সেটা আমাদের আয়, এই কারণে ব্যাংক জমা সুদ হবে ক্রেডিট। ব্যাংক জমাতিরিক্ত মানে ব্যাংকে তোমার যে টাকা আছে এর চেয়ে তুমি অতিরিক্ত টাকা উঠাইছো, তার মানে এটা দায় বুঝাইতেছে, ব্যাংকের কাছে তোমার দায়বদ্ধতা, এটাকে বলা হয় ব্যাংক ওডি, মানে ব্যাংক ওভারড্রাফট। ব্যাংকে যে টাকা জমা আছে তুমি তার চেয়ে বেশি টাকা উঠাইছো, এটা তোমার জন্য দায়, ক্রেডিট। বাট ব্যাংক জমার সুদ এটা কিন্তু তোমার খরচ, এই খরচ হওয়ার কারণে এটা কি হবে, ডেবিট। পাওনাদার কিন্তু ক্রেডিট বন্ধুরা, পাওনাদার হলো দায়। আমরা জানি যে পাওনাদার, প্রদেয় হিসাব, প্রদেয় বিল, প্রদেয় নোট, এই প্রদেয় বা পাওনাদার এগুলো থাকলে সেটা কি হবে, ক্রেডিট। বাট পাওনা বাট্টা সঞ্চিতি এটা কিন্তু আবার ডেবিট, এটা কিন্তু পাওনাদারের এগেনস্টে বসবে। দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, প্রাপ্য বিল এগুলো সবসময়ের জন্য ডেবিট। বাট দেনা বাট্টা সঞ্চিতি যদি থাকে এইটা আবার উল্টা পাশে বসবে, মানে ক্রেডিট। আমার মনে হয় এখানেও তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, শুধু এই অংশটার একটা স্ক্রিনশট নাও, কারণ এটা প্রায়শই তোমাদের কিন্তু পরীক্ষায় শিক্ষার্থী বন্ধুরা আসবে এবং তোমরা কিন্তু এইখানে অনেক সময় গুলিয়ে ফেলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস এই যে টপিকটা, এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। একবারে এটা মুখস্থ যদি থাকে তাহলে তোমরা একটা যদি ডেবিট বুঝতে পারো, অন্যটা সেটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ ক্রেডিট হয়ে যাবে। এখান থেকে কিন্তু তুমি ডিটেলসটা পাবা। বিশেষ করে যে ক্রয়, ক্রয়ের বিপরীতে ক্রয় ফেরত, বিক্রয়, বিক্রয়ের বিপরীতে বিক্রয় ফেরত। এখানে আরেকটা বিষয় আছে, আমি দ্বিতীয় লেকচারে আলোচনা করছি, তারপর আমি আলোচনা করতেছি ক্রয় ফেরতের আরেকটা নাম আছে, ক্রয় ফেরতের আরেকটা নাম আছে যেটাকে বলা হয় বহি ফেরত। ক্রয় ফেরতের আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি বহি ফেরত, কারণ ক্রয় করে তুমি ফেরত দিতে গেলে আবার বাহিরে যেতে হবে, এই কারণে এটা বহি ফেরত। আর বিক্রয় ফেরতের আরেকটা নাম আছে, মানে আন্তঃফেরত। তুমি পণ্য বিক্রি করছো, যে ফেরত দেবে সে তোমার কাছে আসবে, মানে ভিতরে আসবে, এই জন্য এটা নাম হলো আন্তঃফেরত। এখন পরীক্ষার হলে বহি ফেরত আর বিক্রয় ফেরত কি এক, না ক্রয় ফেরত আর বহি ফেরত এক, এটা কিন্তু তোমাদের একটা প্যাচ লেগে যাবে। এটা বোঝার জন্য সহজ উপায় আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম, আবারও বলতেছি। ধরো এক লোকের দুইটা বউ আছে একসাথে, তাহলে এক লোকের দুইটা বউ আছে একসাথে, এই লোকের অবস্থা কি হবে জানো, কেরোসিন হয়ে যাবে। একসাথে দুইটা বউ সে মেনটেন করে, এটা তার জন্য কঠিন, রাইট? এই জন্য সহজ হিসাব, বয়ের সাথে ব হবে না, তার মানে দুই বউ একসাথে থাকলে কি হবে, সতীন বাড়বে এবং ঝামেলা হবে। তার মানে বয়ের সাথে ব হবে না, এই বয়ের সাথে এই ব হবে না। আবারও বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, বিক্রয় ফেরতের সাথে বহি ফেরত হবে না, মানে এই বয়ের সাথে এই ব হবে না। তার মানে বিক্রয় ফেরতের ব আর বহি ফেরতের ব, দুইটা ব একসাথে হবে না।
বিক্রয় ফেরত মানে আন্তঃফেরত, আর ক্রয় ফেরত মানে বই ফেরত। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এটা দ্বিতীয় লেকচার আমি হালকা আলোচনা করার চেষ্টা করছিলাম। তো শিক্ষার্থী বন্ধু, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব ইনশাল্লাহ। আই believe that you have got a lot of problems and misleading or confusing explanation or items that you face every now and then while solving the trial balance, right? রাওমিল সমাধান করতে গিয়ে প্রায়শই তোমরা যে সমস্যা মিসলিডিং বা কনফিউজিং বা মানে কি বলবো একটু বিদঘুটে টাইপের বা উভয় সংকটে ফেলে দেয় এরকম কিছু আইটেম যেগুলো তোমাদেরকে বিভ্রান্ত করে, সেই আইটেমগুলোকে আমি বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমি বিশ্বাস করি তোমরা এটা বুঝতে পেরেছো, রাইট? আমাদের রাওমিলের তৃতীয় পর্ব আজকে এখানেই আমি শেষ করব। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি হয়তো আমার ক্লাসে আলোচনা করেছি আমি ব্রাজিল, তুমি আর্জেন্টিনা, তুমি আর্জেন্টিনা, আমি ব্রাজিল। আসলে তুমিও বাংলাদেশ, আমিও বাংলাদেশ, আমরা বাংলাদেশ আগে, অর্থাৎ বাংলাদেশ হিসেবে বাংলাদেশ আগে। জাস্ট খেলাধুলা একটা উন্মাদনা, খেলা শেষ, ব্রাজিল ঘুমাই আছে, আর্জেন্টিনা ঘুমাই আছে, আমাদের দেখার বিষয় না, রাইট? বাট বাংলাদেশ ঘুমাই থাকলে হবে না। বাংলাদেশ কোথায় সমস্যা, কি সমস্যা, সেটা তোমার আমার দেশকে ভালোবাসতে হবে, তোমার আমার দেশের সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে। 90 মিনিটের খেলার ভিতরে ব্রাজিল আর্জেন্টিনার উন্মাদনা চলে, ব্রাজিলের সাপোর্টার, বাংলাদেশি সাপোর্টার, আর্জেন্টিনার সাপোর্টার, বাংলাদেশি সাপোর্টার, আর্জেন্টিনা ব্রাজিল সেই ল্যাটিন আমেরিকায় কিন্তু মারামারি হচ্ছে বাংলাদেশে। ক্যারেনিয়া, মেসি, রোনাল্ডো, মেসি, পেলে, ম্যারাডোনা, পেসি। বাট 90 মিনিটের পর ওরা ওদের মতো, আমরা পড়ে আছি আমাদের দেশে। তো আমাদের দেশকে ভালোবাসতে হবে। আমিও আজ থেকে শপথ করলাম, আগে বাংলাদেশ পরে ব্রাজিল, আগে বাংলাদেশ পরে আর্জেন্টিনা। ভালো থাকো সবাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।